আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচন না করলে জামাত ইসলামের অস্তিত্ব থাকবে না, চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল। মানুষকে বিভ্রান্ত না করে সঠিক পথে আসার আহ্বান। এবারের নির্বাচন বিগত 3টি ভোটের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, খুলনায় জামাত নেতা গোলাম পরওয়ার। জুলাই সনদ আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলো ধোঁয়াশা তৈরি করেছে, মন্তব্য এনসিপি। রাষ্ট্র সংস্কার ছাড়া কৃষি অর্থনীতির মুক্তি সম্ভব নয়। সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি আলেম ওলামাদের, ক্ষমতায় গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপি জামাতের। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো শঙ্কা নেই, পটুয়াখালীতে স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্ত্রাসীরা নির্বাচন ঠেকাতে পারবে না বললেন আইজিপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে বিশ্বাস করে না, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁপাইনবাবগঞ্জে সমাবেশে জামাতকে সঠিক পথে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন না করলে তাদের অস্তিত্ব থাকবে না। ভারতের দাদাগিরি মানুষ আর দেখতে চায় না বলে দাবি করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে স্থানীয় বিএনপি আয়োজিত পদ্মা বাঁচাও গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমাগমে কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তা কেউ ঠেকাতে পারবে না। জামাতকে ষড়যন্ত্র চক্রান্তের পথ থেকে সরে আসার আহ্বান জানান ফখরুল। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। আপনারা ভালো হয়ে যান। আপনাদের যত বড় বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। এ সময় ভারতকে দাদাগিরি থেকে সরে এসে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পানি বন্ধ করে দিবে, সীমান্তে মানুষ হত্যা করবে, যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার অর্থে মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। দিল্লিতে বসে ফ্যাসিস্ট শক্তির অরাজকতা রুখতে সবাইকে সৈনিকের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কেন আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এবারে নির্বাচন 2014, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে সতর্ক করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনায় নিজ আসনে নির্বাচনী প্রচারণায় মোটর শোভাযাত্রা শেষে তিনি একথা বলেন। এ সময় পরওয়ার আরও বলেন, অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছেন সেই ওসি, এসপি, প্রধান বিচারপতি সহ সবাই পালিয়ে গেছেন। বর্তমানে যারা আছেন তাদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ এলে কেউ পালানোর পথ পাবেন না বলে হুঁশিয়ারি করেন তিনি। তাই আগামী নির্বাচন স্বচ্ছ করতে প্রশাসন সহ সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোটারদের জন্য ভয়ভীতি, কারো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে।
জুলাই সনদ আদেশ নিয়ে অনেকগুলো রাজনৈতিক দল ধোঁয়াশা তৈরি করেছে, যা হতাশাজনক। যারা জনগণের রায়কে উপলক্ষ করবে, জনগণ তাদের মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় এনসিপি নেতা হান্নান মাসুদ ও সামান্তা শারমিন বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে না পারলে কৃষি অর্থনীতির মুক্তি সম্ভব না। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় অর্থনীতির নতুন শক্তি ও তরুণ কৃষি উদ্যোক্তা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল এগ্রিকালচারাল অ্যালায়েন্স অব বাংলাদেশ। আলোচনায় উঠে আসে বাংলাদেশের কৃষি ও কৃষকের নানান সমস্যার কথা। আমাদের কৃষি ক্ষেত্রে উদ্যোক্তা দরকার, নতুন উদ্যোক্তা দরকার। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, দেশে পরনির্ভরশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। রাজনৈতিক পরিবর্তন ছাড়া কৃষি অর্থনীতির পরিবর্তন সম্ভব না। রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান, তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। শেখ হাসিনার পলায়ন নিয়ে আওয়ামী লীগের সাথে গৃহযুদ্ধ লাগে নাই, কিন্তু বাস্তবিকতা যদি খাল নদী পুনরুদ্ধারের জন্য কোনো কর্মসূচি কোনো সরকার নেয়, নিশ্চিতভাবে গৃহযুদ্ধ লাগবে। আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলের অন্তর্কোন্দলের কারণে জুলাই সনদ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। জনগণের রায় মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে, সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে, বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। ভবিষ্যতে পলিসি নির্ভর কৃষি অর্থনীতি গড়ে তোলার কথাও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং নিষিদ্ধ সহ 6 দফা দাবি জানিয়েছেন আলেম ওলামারা। রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন থেকে দাবি মানা না হলে লকডাউন ও মার্চ ফর ঢাকা কর্মসূচির মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ সময় কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এহসানুল গনি সজনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সরকারকে বিন্দুমাত্র ছাড় দেব না। আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে খতমে নবুয়াত পরিষদের আন্তর্জাতিক মহাসম্মেলনে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসেন আলেম ওলামা সহ সাধারণ মানুষ। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, তুর্কি ও ভারত সহ 5টি দেশের আলেম ওলামারাও অংশ নেন এই গণজামায়াতে। লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। কোরআন তেলাওয়াতের পর খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এতে আলেমরা বলেন, আহমদিয়া মুসলিম জামায়াতের আড়ালে মুসলমান দেশ ধরে কুফরিতে লিপ্ত রয়েছে কাদিয়ানীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো শেষ নবী, যা মানছে না তারা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया, मैं अल्लाह का आखिरी पैगंबर, आखिरी नबी हूँ, मेरे बाद कोई नबी नहीं आएगा। कोई भी नबूवत का दावा करता है तो वो दायरा इस्लाम से खारिज तस्वुर किया जाएगा। এ সময় দ্রুত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানান ইসলামী দলগুলোর নেতারা।
পরে কাদিয়ানীদের মসজিদকে উপাসনালয়, কাদিয়ানীদের সাথে মুসলমানদের বিবাহ না করা, মসজিদে তাদের জানাজার নামাজ না পড়া এবং মুসলিমদের কবরে দাফন না করার ব্যবস্থা সহ 6 দফা ঘোষণাপত্র পাঠ করেন আলেমরা। অনবিলম্বে উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা দাবি জানাচ্ছি। আপনাদের সাথে আপোষ নাই। আপনারা যদি ক্ষমতায় যাইয়া এরকম ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। সমাবেশে সংহতি জানিয়ে ক্ষমতায় গেলে কাদিয়ানীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি ও জামায়াত নেতারা। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এছাড়া কাদিয়ানীদের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে এবং তাদের পণ্য বর্জন করতে সমাবেশ থেকে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়। আদায় করতে হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে 9 দিনের জন্য কঠোর অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে 5 দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও 3 দিন সহ মোট 9 দিন বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে মাঠে থাকা 30,000 সেনা সদস্য ছাড়াও নির্বাচনের সময় প্রায় 1 লাখ সেনা মোতায়েন থাকবে। এছাড়া 35,000 বিজিবি সদস্য, 5,000 নৌবাহিনী, 4,000 কোস্টগার্ড, 8,000 র্যাব এবং 5.5 লাখের বেশি আনসার সদস্য নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করবেন। আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000 প্লাস। হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়, আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী, 35,000-এর মতো আমাদের, 35,000-এর মতো আমাদের প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাব থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখের মতো। এই আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কোনোভাবেই সন্ত্রাসীরা নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। পরে তিনি খুলনার 5টি স্থানে পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন। এছাড়া খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন আইজিপি। ইলেকশনটা আমরা করে ফেলতে পারবো, আপনি যাই বলেন। এইটাতে আমি মানে আমার দৃঢ় বিশ্বাস। 43,000 সেন্টার, আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন? আপনি 500 সেন্টার বন্ধ করবেন, আপনি রি-ইলেকশন হবে। আমি 42,500 করে ফেলবো। 1,000 বন্ধ করবেন, 42,000 হয়ে যাবে, 41,000 হয়ে যাবে। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না, ওই সন্ত্রাসীরা পারবে না। আমার বিষয়, কারণ মানুষ ইলেকশন মুখী, নির্বাচন মুখী। 13 নভেম্বরে লকডাউনের সাথে জাতীয় ঈদগাহ এলাকায় আশরাফুলের 26 টুকরো মরদেহের কোনো সম্পর্ক নেই বলে দাবি পুলিশের। ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জরেজের প্রেমিকা শামীমার সাথে যৌন সম্পর্ক করতে চাইলে রাগের মাথায় আশরাফুলকে খুন করে জরেজ। জরেজকে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তবে র্যাব বলছে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়ের টার্গেট করে আশরাফুলকে হত্যা করা হয়েছে। এদিকে আদালত 5 দিনের রিমান্ড দিয়েছে জরেজুল ও প্রেমিকা শামীমাকে। জিএম তসলিমের রিপোর্ট। চলতি মাসের 13 তারিখ শেখ হাসিনার রায়ের তারিখকে কেন্দ্র করে লকডাউন সারা দেশে। সন্ধ্যায় জাতীয় ঈদগাহ ময়দানের পাশে 2টি ড্রামে 26 টুকরো মরদেহ শনাক্ত করে পথচারীরা। এই খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রশ্ন ওঠে হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে। গোয়েন্দা সংস্থাগুলো 8-7 বেঁধে মাঠে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমেই শনাক্ত করা হয় ড্রাম দুটি নিয়ে আসা সিএনজিটিকে। সাথে পরিচয় জানা যায় মৃত ব্যক্তির।
আশরাফুল নামের ওই ব্যক্তি তার বন্ধুর সাথে ঢাকা এসেছিলেন। এরপরে ঘটনা শনাক্তে অভিযুক্ত জরেজ ও প্রেমিকা শামীমাকে গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শামীমাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলন করে র্যাব জানায় 10 লক্ষ টাকা হানি ট্র্যাপ করে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে আশরাফুলকে হত্যা করে তার বন্ধু। কিন্তু রাজধানীর শনির আখড়ায় অজ্ঞান করে আশরাফুলের অশ্লীল ভিডিও ধারণ করলেও কেন ব্ল্যাকমেইলের চেষ্টা করেনি জরেজ, সে প্রশ্নের উত্তর নেই র্যাবের কাছে। তবে শামীমার দেয়া তথ্যে উঠে আসে হত্যাকাণ্ডের বর্ণনা। রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা 10 লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। পরে জরেজকে গ্রেফতার করে ডিবি জানায় ত্রিভুজ প্রেমের সম্পর্কের বলি আশরাফুল। প্রবাসী জরেজের সাথে একটি অনলাইন মাধ্যমে প্রবাসী জরেজের প্রেমিকা শামীমা আশরাফুলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে হত্যা করা হয় তাকে। পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না, আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুল বাধা দেয়। এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। জরেজ ও শামীমাকে আদালতে পাঠানো হয়েছে। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের কোনাবাড়িতে একটি আবাসিক ভবন থেকে রহিমা খাতুন নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় স্বামীকেও গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা পুলিশের। সকালে মহানগরীর কোনাবাড়ি নওয়াবাড়ি মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর কিছুক্ষণ পর পাশে পড়ে থাকা স্বামীকে হাসপাতালে পাঠানো হয়। আহত ইমরান হোসেনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামে। পুলিশ জানায় ইমরান ও রহিমা তাদের সন্তান শারমিনকে নিয়ে কোনাবাড়ি নোয়াবালি মার্কেট এলাকার একতা ভিলার ৫ম তলায় ভাড়া থাকতেন। তাদের মধ্যে ঝগড়া হলে ইমরান ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করে, পরে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে সে। বিয়া করছে 2টা সন্তান আছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে। ওরা বাড়িতে থাকে, আগে জায়গায় ঢাকা থাকতো, ওরা বাড়িতে চলে গেছে গা। দ্বিতীয় বিয়া করার পরে সেই জায়গায় থাকে, এই জায়গায় আমরা থাকি এক জায়গায়, অর্থাৎ আলাদা পাবে। পুলিশ আইবো, তদন্ত নিব, তারপরে আমরা সিদ্ধান্ত মানতে তোমার ছেলে দোষা যাইব না। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যা চেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং স্বর্ণালংকার চুরির মামলায় দুপুরে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগে বলা হয়, সম্প্রতি দাম্পত্য কলহের জেরে হিরো আলম স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে 21 জুন মীমাংসার জন্য হাতিরঝিল এলাকার একটি বাসায় দুপক্ষকে ডাকা হলে সেখানে হিরো আলম ও তার সহযোগীরা বাদীপক্ষকে মারধর করে ও রিয়া মনির 1.5 ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মামলায় হিরো আলম আগে জামিন পেলেও আদালতে নিয়মিত হাজিরা না দেয়ায় জামিনের শর্ত ভঙ্গের অভিযোগ আনে বাদীপক্ষের আইনজীবী। পরে গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি না রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে বিএনপি যৌথ সভায় ঢাকা 12 আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরবের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। এ সময় নীরব বলেন, সবাইকে এক হয়ে ধানের শীষের পক্ষে মাঠে নামতে হবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে অর্থ সংবাদ।
প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন 2025-এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোর্শেদ রানা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সমিতি ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক বলেন, নির্বাচিতরা দুর্যোগ মোকাবেলায় দেশের সক্ষমতা বাড়াতে কাজ করবে। মনির হোসেন তপুর রিপোর্ট। অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন 2025। এবারের কমিটির 40টি পদে প্রার্থী ছিলেন 66 জন কর্মকর্তা। 8টি বিভাগীয় শহরে 8টি ভোট কেন্দ্রে মোট 485 জন বৈধ ভোটার ছিলেন। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে একটি নতুন কাঠামো তৈরি হবে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ দুর্যোগ ঝুঁকি হ্রাসের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি কম ঘটবে, এই প্রত্যয় নিয়ে তারা কাজ করবে। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি। দুর্যোগ ব্যবস্থাপনা যে রুট মডেল বিভিন্ন কার্যক্রমগুলি আছে, আমাদের প্রিয় উপজেলা প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তাদের যে দাবিগুলি আছে, এগুলি আমরা সর্বাত্মকভাবে কাজ করব। প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং আমরা এখান থেকে অবজার্ভ করছি। আমরা ঢাকা কেন্দ্রটি আমরা সবাই এখানে পরিদর্শন করেছি। খুব সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সমিতির সহসভাপতি নির্বাচিত হয়েছেন বেগম আয়েশা সিদ্দিকা ও মোহাম্মদ নিয়াজ মোর্শেদ এবং সাধারণ সম্পাদক রেফাউল আজম। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 অযৌক্তিক। এতে ক্ষুদ্র ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হবে। স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা ছাড়া এমন অধ্যাদেশ করা স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অ্যাটাবের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব। রাজধানীর হোটেল ভিক্টোরিয়ার সাঙ্গু ব্যাংকুয়েট হলে ট্রাভেল এজেন্সির নতুন খসড়া অধ্যাদেশ 2025-এর প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মঞ্জুর মোর্শেদ বলেন, অধ্যাদেশ 2025 একটি কালো আইন তৈরির অপচেষ্টা। সংবাদ সম্মেলনে সংশোধিত নতুন অধ্যাদেশ বাতিল করে ট্রাভেল এজেন্সিগুলোর স্বাভাবিক কার্যক্রম আগের মতো অব্যাহত রাখার দাবি জানিয়ে এই ব্যাপারে সংলাপের আহ্বান জানান মঞ্জুর মোর্শেদ মাহবুব। লাভজনক হওয়ায় জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে দিন দিন বাড়ছে মধু চাষ। গারো পাহাড়ের আবহাওয়া ও ফুলের বৈচিত্র্য মধু চাষের আদর্শ পরিবেশ বলে মনে করেন মৌচাষীরা। এ বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বকশীগঞ্জের গারো পাহাড় এখন যেন এক মধুর রাজ্য। বনের মাঝে গাছের ফাঁকে এমন সারি সারি মৌবাক্স। পাহাড়ি বনের নাম না জানা অসংখ্য ফুলের কারণেই এখানে মধু সংগ্রহে আগ্রহী উঠছেন চাষিরা। সাতক্ষীরা, বগুড়া, নরসিংদী, গাজীপুর, সিরাজগঞ্জ দেশের নানা প্রান্তের শতাধিক মৌচাষী বসিয়েছেন হাজারো বাক্স। প্রতি বাক্স থেকে সপ্তাহে 5 কেজিরও বেশি মধু তুলছেন তারা। আর প্রতি মণ বিক্রি হচ্ছে 16 থেকে 18,000 টাকায়। এখন মোটামুটি আবহাওয়া ভালো আছে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আশা করা যায় আমরা এখান থেকে মধু সংগ্রহ করতে পারবো। আমাদের এখানে বর্তমানে 500 বক্স আছে। আমরা এখানে পাহাড়ি মধু সংগ্রহ করতে আইছি। 15 থেকে 20 দিন পরে কালেকশন দিলে 10 থেকে 11 মণ মধু আমরা সংগ্রহ করতে পারবো। কৃষি অফিসারেরা যদি আমাদের একটু বুদ্ধি পরামর্শ দিত, সুযোগ সুবিধা দিত, তাহলে আমাদের খামারিদের জন্য অনেক সুবিধা হতো। লাভজনক হওয়ায় ভবিষ্যতে এসব পাহাড়ে মধু চাষ আরও বাড়বে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। পাহাড়ের রিসোর্সটাকে কাজে লাগিয়ে বেশ কিছু কৃষক এখন আগ্রহী হচ্ছে এই মধু চাষের ক্ষেত্রে। তো দীর্ঘদিন ধরেই এটা শুরু হয়েছিল, তবে এখন এটা মোটামুটি ভালোভাবে এক্সটেনশন হচ্ছে। আমরা পরিদর্শন করছি এই মধু চাষের কৃষি চাষীদের সাথে। গারো পাহাড়ে মধু চাষ একদিকে যেমন বেকারদের কর্মসংস্থান তৈরি করছে, অন্যদিকে পাহাড়ি ফুলের খাঁটি মধু বিদেশে রপ্তানির সম্ভাবনাও তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। নারী কাবাডি বিশ্বকাপে দ্বিতীয় অথবা তৃতীয় হওয়ার লক্ষ্য স্বাগতিক বাংলাদেশের। আজ দুপুরে কাবাডি ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস নেওয়াজ সোহাগ। 15 থেকে 25 নভেম্বর পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় 12টি দল অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আর্জেন্টিনা নাম প্রত্যাহার করে নেয়। বাংলাদেশের কাবাডি ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে কাবাডির যে কোনো পর্যায়ের বিশ্বকাপ। কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা মনে করেন এই
আয়োজন নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রূপালী আক্তার সিনিয়রকে অধিনায়ক করে 14 সদস্যের বাংলাদেশ নারী কাবাডি দল ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। প্রায় 25 জন বডি বিল্ডারের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। 2 বছর পর আয়োজিত এই টুর্নামেন্টে 3টি ক্যাটাগরিতে 12টি ওজন শ্রেণীতে পদকের জন্য লড়ছেন শরীর গঠনবিদরা। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পিবিআই প্রধান ও বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডক্টর কামরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল তরুণ সমাজকে ফিটনেস, স্বাস্থ্য সচেতনতা ও শরীরচর্চার প্রতি অনুপ্রাণিত করা। সোমবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতা। 48টি মিডিয়া হাউসের অংশগ্রহণে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফরচুন বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, চ্যাম্পিয়ন দল 30,000 এবং রানার্স আপ দল পুরস্কার হিসেবে 20,000 টাকা পাবে। 7 দিনের এই প্রতিযোগিতার প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হবে। দুপুরে ডিআরইউ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচন না করলে জামাত ইসলামের অস্তিত্ব থাকবে না, চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল মানুষকে বিভ্রান্ত না করে সঠিক পথে আসার আহ্বান। এবারে নির্বাচন বিগত 3টি ভোটের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, খুলনায় জামাত নেতা গোলাম পরওয়ার। জুলাই সনদ আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলো ধোঁয়াশা তৈরি করেছে, মন্তব্য এনসিপি। রাষ্ট্র সংস্কার ছাড়া কৃষি অর্থনীতির মুক্তি সম্ভব নয়। সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি আলেম ওলামাদের, ক্ষমতায় গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপি জামাতের। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো শঙ্কা নেই, পটুয়াখালীতে স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্ত্রাসীরা নির্বাচন ঠেকাতে পারবে না, বললেন আইজিপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।